সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ ইতিহাস বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রমে। আজকে তৃতীয় বর্ষের একটি বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব। তো সকলকে এই করোনাকালীন সংকট সময়ে সবার নিরাপদ এবং সুস্বাস্থ্য প্রত্যাশা করে আজকের ক্লাসটি শুরু করব। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা খুব সুন্দরভাবে আমাদের ইতিহাস বিভাগের পক্ষ থেকে সকল শিক্ষক সম্মিলিত প্রচেষ্টায়, আমাদের বিভাগীয় প্রধানের ঐকান্তিক চেষ্টায় এবং ঢাকা কলেজ এর প্রিন্সিপাল স্যার প্রফেসর নেহাল আহমেদ স্যার এবং উপাধ্যক্ষ স্যারের দিক নির্দেশনায় খুব সুন্দরভাবে আমরা প্রতিটি বিভাগ এবং তথা ইতিহাস বিভাগের সকল শিক্ষক অত্যন্ত পরিশ্রম এবং কষ্টসাধ্যের মধ্য দিয়েই এই অনলাইন ক্লাস কার্যক্রমটি চালু রেখেছি। শুধু তোমাদের কথা বিবেচনা করেই আমরা যে কোনো রকমের সহযোগিতা আমরা তোমাদের করতে চাই, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় বর্ষের একটি আলোচনার বিষয়। আমরা জানি যে আমরা পশ্চিম এশিয়ার ইতিহাস যেটা আমরা পড়ি, তো সেটিরই একটা আলোচনার বিষয় আমরা আলোচনা করব। সেটি আজকের বিষয় হচ্ছে সুলতান প্রথম আব্দুল হামিদ ও কুচুক কাইনারুজির সন্ধি, অর্থাৎ সুলতান প্রথম আব্দুল হামিদ সম্পর্কে আমরা একটু আলোচনা করব এবং তারই সাথে তার সময়কার একটি সন্ধি, খুব নামকরা সন্ধি, যেটাকে বলা হচ্ছে কুচুক কাইনারুজির সন্ধি, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা দেখা যাক যে সুলতান প্রথম আব্দুল হামিদের কি কার্যাবলীটি প্রথমত ছিল। সুলতান প্রথম আব্দুল হামিদ ছিলেন অটোম্যান তুর্কি সাম্রাজ্যের 27তম নরপতি। এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ যে কয়জন এখানে শাসন করেছে তার মধ্যে 27তম ছিলেন হচ্ছে এই সুলতান প্রথম আব্দুল হামিদ। রাশিয়ার সাথে অটোম্যানদের যখন বিরোধ বাধা চলাকালে তো সুলতান তৃতীয় মুস্তফা মৃত্যুবরণ করলে সুলতান প্রথম আব্দুল হামিদ তার স্থলাভিষিক্ত হন। তো রাশিয়ার সাথে সংঘর্ষের ফলে তুরস্কের অর্থনীতি ও প্রশাসনিক ব্যবস্থা চরমে পৌঁছেছিল। ঠিক এই সময়ে প্রথম আব্দুল হামিদ দীর্ঘ সময় ধরে পতনের দিকে এগিয়ে চলা অটোম্যান সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে তিনি পারেননি। তবে তার শাসনকালে অটোম্যান সাম্রাজ্যের কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে সক্ষম হয়েছিলেন এবং সাম্রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তো সুলতান আব্দুল হামিদের এই যে কার্যাবলীর কথা যদি বলি, তো এই কার্যাবলীর মধ্যে কিছু কিছু পর্যালোচনা আমরা এখন আনার চেষ্টা করব। প্রথমে যেটি বলতে চাচ্ছি যে সিংহাসন আরোহণের বিষয়ে কি করা হয়েছিল। সুলতান তৃতীয় মুস্তফার মৃত্যুর পরে, অর্থাৎ সুলতান তৃতীয় মুস্তফার মৃত্যুর পরে তারই পুত্র হচ্ছে প্রথম আব্দুল হামিদ 1773 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি সিংহাসনে আরোহণ করেন এবং একজন শান্তিপ্রিয় শাসক হিসেবে তিনি ইতিহাসে বেশ প্রসিদ্ধ ছিলেন এবং তার সুদীর্ঘ শাসনকালে অটোম্যান সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা মোটামুটি ভাবে বলা যাচ্ছে যে একটু বিরাজ করছিল। অর্থাৎ এই পয়েন্টের আলোকে বলতে পারি সামারাইজ করে, সেটা হচ্ছে যে তৃতীয় মুস্তফার মৃত্যুর পরে তার প্রথম পুত্র প্রথম আব্দুল হামিদ 1773 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি তিনি সিংহাসনে আরোহণ করেন এবং তিনি একজন শান্তিপ্রিয় শাসক ছিলেন এবং তিনি যে শান্তিপ্রিয় শাসক তার প্রতিক্রিয়া বা তার দৃষ্টি বা তার চিত্রটা ফুটে ওঠে হচ্ছে সাম্রাজ্যে সকল স্তরে শান্তিপূর্ণভাবে বা শান্তি বিরাজ করছিল। এরপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে কোজলুদার যুদ্ধ পরিচালনা। সুলতান প্রথম আব্দুল হামিদ একজন সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় শাসক হওয়ার পরেও তিনি যুদ্ধ বিগ্রহে পক্ষপাতী ছিলেন না, কিন্তু রাশিয়ার অব্যাহত শত্রুতার বাধ্য হয়ে তিনি সংঘর্ষে লিপ্ত হন। অর্থাৎ রাশিয়ার সাথে এই অটোম্যান সাম্রাজ্যের একটি বিরোধ বাধে, যেই বিরোধের কারণেই দেখা যাচ্ছে যে প্রথম আব্দুল হামিদ শান্তিপ্রিয় শাসক হওয়া সত্ত্বেও তাকে যুদ্ধের দিকে বা যুদ্ধ বিগ্রহের দিকে তাকে এগিয়ে যেতে হয়। অতএব তুর্কি বাহিনী কোলজুদার যুদ্ধে মারাত্মকভাবে পরাস্ত হওয়ার পরে তিনি আর যুদ্ধ চালাতে রাজি হলেন না, এই তুর্কি বাহিনী যখন পর্যদুস্ত হলো। তো তদুপরি যে দীর্ঘদিন ধরে যে যুদ্ধ বিগ্রহ চলতে থাকে, এক সময়ে তুরস্কের প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চরম অচলাবস্থার সৃষ্টি হয়। কাজে সুলতান বিষয়ার নিকট
সন্ধি চুক্তিতে প্রস্তাব করেন এবং অর্থাৎ রাশিয়ার নিকট একটি সন্ধি চুক্তিতে প্রস্তাব করেন। রাশিয়া এই সময় অবিরাম সংঘর্ষে লিপ্ত থেকে অপূরণীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। অর্থাৎ রাশিয়াও কিন্তু একটা বিষয় নিয়ে পড়ে গেল যে রাশিয়া যদি এই যুদ্ধে, এই সমস্ত যুদ্ধে যখন অংশগ্রহণ করে তখন তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতি থেকে সরে আসার জন্য এবং তদুপরি অটোমান সাম্রাজ্যের এই সুলতান ক্ষয়ক্ষতি থেকে সরে আসার জন্য একটি চুক্তিতে বা সন্ধি চুক্তি করেন। ফলে রাশিয়া আগ্রহ সহকারে সন্ধি চুক্তিতে রাজি হয়। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটি আমরা একটু বিস্তারিত পরবর্তী মানে এরপরে এই আলোচনার পরে আলোচনায় বলবো, সেটি হচ্ছে কুচুক কায়নারোজি সন্ধি। তো কুচুক কায়নারোজি সন্ধি তুরস্ক ও রাশিয়ার ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। 1774 সালে, আবারও বলছি 1774 সালের 21শে জুলাই সুলতান প্রথম আব্দুল হামিদ ও রাশিয়ার জারিনা দ্বিতীয় ক্যাথরিনের সাথে এই সন্ধি চুক্তিটি হয়, এই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক এর ফলে দেখা যাচ্ছে যে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে পূর্বের যত রকমের সন্ধি ছিল তা বাতিল হয়। অর্থাৎ এই কুচুক কায়নারোজি সন্ধির পূর্বে যত রকমের রাশিয়ার সাথে অটোমান সাম্রাজ্যের চুক্তি ছিল তা বাতিল বলে ঘোষণা করা হয়। এতে এখন এই যে কুচুক কায়নারোজি সন্ধি, এই কুচুক কায়নারোজি সন্ধিতে 30টি শর্ত ছিল, যার মধ্যে 28টি ছিল হচ্ছে প্রকাশ্য আর 2টি ছিল অপ্রকাশ্য বা গোপনীয়। আমরা জানি সন্ধি বা চুক্তি করতে গেলে কিছু প্রকাশ্য বিষয় থাকে, কিছু অপ্রকাশ্য বিষয় থাকে। ঠিক একইভাবে এর তন্মধ্যেও ঠিক একই রকম ছিল, সেটি ছিল হচ্ছে 28টি প্রকাশিত এবং 2টি অপ্রকাশিত বা গোপনীয়। এর পরবর্তী যে পয়েন্টটির কথা বলবো সেটা হচ্ছে ক্রিমিয়ার স্বাধীনতার কাজে কি কি কাজ করা হয়েছিল। তো কুচুক কায়নারোজি সন্ধির মাধ্যমে ক্রিমিয়া পরিপূর্ণভাবে লাভ করে, এবং সেখানে তাতার খানের সার্বভৌম শাসন স্বীকার করে নেওয়া হয়। এরপরে কিন্তু দেখা যাচ্ছে আজোভ, কিলবুরুন ও জেরেক শহর, আবার বলছি আজোভ, কিলবুরুন এবং জেরেক শহর রাশিয়ার অধিকারে থাকায় ক্রিমিয়া রাশিয়ার উপর নির্ভরশীল ছিল। আবারও বলছি, এই যে 3টি শহরের কথা বললাম, এই 3টি শহর এই রাশিয়ার অধীনে থাকার ফলে ক্রিমিয়া রাশিয়ার উপরে নির্ভরশীল ছিল। এখানে উদ্বেগে দেখা গেল যে 1784 খ্রিস্টাব্দে অন্য এক সন্ধিমূলে বা অন্য এক সন্ধিতে ক্রিমিয়ায় রাশিয়ার অধিকার স্বীকার করে নিতে বাধ্য হয়। অর্থাৎ ক্রিমিয়া মেনে নেয় রাশিয়া আমাদেরকে শাসন করবে। পরবর্তীতে কি কি দেখা গেল যে পরবর্তীতে বিদ্রোহ কিছু দমন করেছিল এই প্রথম আব্দুল হামিদের। কিরকম? 1774 খ্রিস্টাব্দের শেষের দিকে, আবার বলছি 1774 খ্রিস্টাব্দের শেষের দিকে তুরস্কের সাথে পারস্যের আবার নতুন করে যুদ্ধ হয়। পারস্যের দ্বারা কুর্দিস্তান যদি আক্রান্ত হয় তখন এই সংঘর্ষের সূত্রপাত আরো বেড়ে যায়। আবার বলছি যে 1774 খ্রিস্টাব্দে তুরস্কের সাথে এই তুরস্কের সাথে পারস্যের আবার নতুন করে যুদ্ধ শুরু হয় এবং পারস্যের দ্বারা পারস্য কর্তৃক যখন কুর্দিস্তানে আক্রমণ হয় বা আক্রান্ত হয় তখনই এই সংঘর্ষের সূত্রপাত হয়। এই সময় মিশরের মামলুকগণ কেন বলছি, আমরা ইতিহাস যেহেতু পড়ি বা ইতিহাস যেহেতু জানি, মামলুক হচ্ছে কিন্তু দাস জাতি, ঠিক আছে, দাস শ্রেণী যদি বলি। তো এই মিশরের যারা দাস বা মামলুকগণ যারা ছিল তারা বিদ্রোহী হয়ে সিরিয়ার সন্ত্রাসে রাজত্ব কায়েম করে। এই বিদ্রোহ দমনের জন্য তুর্কি সুলতান এশীয় সীমান্তে সৈন্য প্রেরণ করেন। আবার বলছি সুন্দর করে, এই যে বিদ্রোহগুলো শুরু হলো পারস্যের সাথে তুরস্কের এবং কুর্দিস্তান আক্রান্ত হওয়ার পরে, ঠিক এই সময় দেখা গেল কি এই মিশরের যে সমস্ত মামলুকগণ বা দাস শ্রেণী যারা ছিল তারা বিদ্রোহটাকে পুঁজি করে সিরিয়ায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেন এবং এই বিদ্রোহ দমনের জন্য তুর্কি সুলতান এশীয় সীমান্ত দিয়ে একটি সৈন্য প্রেরণের পথ বের করেন বা সৈন্য প্রেরণ করতে থাকেন এবং তারা বাগদাদ উদ্ধারে সমর্থ হন। এই যে সৈন্য প্রেরণ করেন তারাই মূলত ইরাকের বাগদাদ উদ্ধারে সমর্থ হয়। কয়েকটি আলোচিত অভিযানগুলোর মধ্যে যেগুলো ছিল, প্রথমে যেটি বলবো সেটা হচ্ছে কাপাতান পাশা কর্তৃক আকরা অধিকার। কাপাতান পাশা বলে একজন পাশা ছিলেন, তার কর্তৃক হচ্ছে আকরা অধিকার। সুলতান প্রথম আব্দুল হামিদের রাজত্বকালে এই তুর্কি নৌবাহিনীর প্রধান ছিলেন হচ্ছে হাসান পাশা। আবার বলছি, সুলতান প্রথম আব্দুল হামিদের রাজত্বকালে তুর্কি নৌবাহিনীর প্রধান ছিলেন হচ্ছেন হাসান পাশা। তিনি একটি বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং তার মধ্যে যথেষ্ট যোগ্যতা ছিল। তিনি সিরিয়ার এই বিদ্রোহী নেতা শেখ তাহিরকে পরাজিত করেন এবং তারই অধিকার হতে আকরা শহরটি তিনি মুক্ত করেন এবং তুর্কি সাম্রাজ্য মুক্ত করেন। আবার বলছি, তুর্কিদের
একজন প্রধান, যে নৌবাহিনীর যে প্রধান ছিলেন তার নাম ছিল হচ্ছে হাসান পাশা। তার একটি বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং এই সিরীয় যে বিদ্রোহী নেতা, যেটাকে বলছে যে শেখ তাহির, উনাকে তিনি পরাজিত করেন এবং তার অধিকারে যে আক্রা ছিল, শহরটি ছিল, সেটি তুর্কি ভুক্ত করেন বা আক্রাটি মানে তোমার শেখ তাহির মুক্ত করার চেষ্টা করেন এবং তিনি সফল হন। এরপরে যদি আরেকটি বিদ্রোহ দমনের কথা যদি বলি, সেটা হচ্ছে কাপাতান পাশা কর্তৃক মারোরিয়ার অধিকার, অর্থাৎ রাশিয়ার নৌবাহিনী কর্তৃক মারোরিয়া এবং অপরাপর তুর্কি অধীন যে আক্রা শহর যাদের ছিল তাদের বিরুদ্ধে সুলতান আলবেনীয় বাহিনী প্রেরণ করেন। কিন্তু রাশিয়া কর্তৃক এতদ দলের পরিত্রাণ হলেও তো আলবেনীয় নৌবাহিনীর বিদ্রোহী হয়, আলবেনিয়ান নৌবাহিনী বিদ্রোহী হয় এবং মারোরিয়া অধিকার করে তথায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এবং 1778 খ্রিস্টাব্দে কাপাতান পাশা, আবার বলছি কাপাতান পাশা হাসানের বিদ্রোহীদের দমন করেন এবং মারোয়ার সুলতান অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপরে আরেকটি বিদ্রোহ দমনের কথা বলবো, সেটা হচ্ছে মিশরের বিদ্রোহ দমন। মিশরে পুনরায় বিদ্রোহ দেখা দিলে এই বিদ্রোহ দমনের জন্য কাপাতান পাশা হাসানকে, আবার বলছি কাপাতান পাশা হাসানকে এখানে প্রেরণ করেন, মিশরে প্রেরণ করেন এবং হাসান মিশর বিদ্রোহ দমন করতে সক্ষম হন এবং কায়রোতে সম্পূর্ণভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, অর্থাৎ মিশরের যে কায়রো, সেই কায়রোতে সম্পূর্ণভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। এরপরে যেটি বলবো, যেটি বিদ্রোহ নয়, এটি নতুন একটি পরিকল্পনা, যে প্রথম আব্দুল হামিদের যে পরিকল্পনা করেছে তার মধ্যে একটি কার্যাবলীর মধ্যে একটি গ্রিক পরিকল্পনা। গ্রিক পরিকল্পনার কথা যদি বলতে হয়, অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় জোসেফ, আবার বলছি অস্ট্রিয়ার সম্রাট এই দ্বিতীয় জোসেফ রাশিয়ার শক্তি বিস্তারে অস্থির হয়ে পড়েন এবং তুরস্কের দুরবস্থা সুযোগে তিনি স্টিও অভিলাষী, আবার বলছি স্টিও উচ্চাভিলাষী যে চরিতার্থ করার উদ্যোগী হন, কিন্তু এককভাবে তার পক্ষে এই পরিকল্পনা সফল করা সম্ভব ছিল না। ফলে তিনি রাশিয়ার জারিনা দ্বিতীয় ক্যাথরিনের সাথে 1782 খ্রিস্টাব্দে, আবার বলছি রাশিয়ার জারিনা যে দ্বিতীয় ক্যাথরিন ছিল, উনি ওনার সাথে 1782 খ্রিস্টাব্দে একটি চুক্তি স্বাক্ষর করেন। ইতিহাসে এই চুক্তিকে বলা হচ্ছে গ্রিক পরিকল্পনা বা গ্রিক প্ল্যান, যদি আমরা ইংলিশে বলি, এ অভিহিত করা হয়। তো এই পরিকল্পনার মাধ্যমে সর্বপ্রথম অটোমান তুর্কি সাম্রাজ্যের বিলুপ্ত বিভক্তিকরণে এক হীন ষড়যন্ত্র তৈরি হয়। এছাড়া গ্রিক পরিকল্পনা অন্যান্য বন্টন ব্যবস্থার মধ্যেও কিছু বিষয় ছিল, যা আমরা নিচে বলতেছি। তো প্রথমত যেটা ছিল সার্বিয়া, বসনিয়া হার্জেগোভিনা, ভালমাসিয়া একটি নাম। তো ভালমাসিয়া ও দানিউব নদী আবহবাহিকা অঞ্চলে অস্ট্রিয়া অধিকারে যাবে। আবার বলছি সার্বিয়া, বসনিয়া হার্জেগোভিনা, ভালমাসিয়া এবং দানিউব নদী, আবার বলছি দানিউব নদী, এই আবহবাহিকা অঞ্চলে বা এটিকে ধরে অস্ট্রিয়া অধিকারে যাবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে মারোরিয়া, কিট ও সাইপ্রাস, আবার বলছি মারোরিয়া, কিট ও সাইপ্রাস ভেনিসের অধিকারে দেওয়া হবে। এবং তৃতীয়ত যেটা বলছে যে ফ্রান্সের উপরে মিশর এবং সিরিয়ার কর্তৃত্ব অর্পণ করা হবে, অর্থাৎ ফ্রান্সের উপরে মিশর এবং সিরিয়ার কর্তৃত্ব ভার অর্পণ করা হয়। এরপরে যেটি ছিল, যে প্রথম আব্দুল হামিদের সময় যেটি ঘটেছিল বা তার কাজের মধ্যে পড়ে, সেটা হচ্ছে রাশিয়া অস্ট্রিয়ার সাথে যুদ্ধ। কুচুক কায়নারোজি সন্ধির পরে সুলতান প্রথম আব্দুল হামিদ কয়েকটি সংস্কার প্রস্তাব করেন। তো এই সংস্কার প্রস্তাবের মধ্যে ছিল, কিন্তু রাশিয়া এবং অস্ট্রিয়ার আক্রমণাত্মক নীতির ফলে তার এই সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়। এই সময় অস্ট্রিয়া ও রাশিয়া অটোমান সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করার উদ্দেশ্যে পারস্পরিক মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়। এখানে একটু বিষয় মনে রাখতে হবে যে অস্ট্রিয়া যখন রাশিয়ার সাথে হাত মিলালো, অস্ট্রিয়া যখন রাশিয়ার সাহায্য কামনা করলো বা রাশিয়া যখন অস্ট্রিয়াকে সাথে নিল, তখন দেখা গেল কি যে এই তুর্কি সাম্রাজ্য ভেঙে পড়ার উপক্রম হওয়া শুরু করলো। ঠিক এরই পরিপ্রেক্ষিতে 1787 খ্রিস্টাব্দে সুলতান পুনরায় যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হন। তিনি কিলবানের যুদ্ধে রাশিয়ার হাতে পরাজিত হন। স্বাভাবিকভাবে রাশিয়া যখন অস্ট্রিয়াকে নতুন আরেকটি দেশের সাথে যৌথ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তির ফলে তুরস্কের বিরুদ্ধে যখন অগ্রসর হওয়া শুরু করলো, তখন কিন্তু তুরস্কের পক্ষে এত বিশাল সৈন্যবাহিনী মোকাবেলা দেয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। তো এই ছিল মূলত প্রথম আব্দুল হামিদের, অর্থাৎ সুলতান প্রথম আব্দুল হামিদের কাজের মধ্যে বা তার সময়কার কি কি ঘটনা ঘটেছিল, কি কি বেশি মানে চুম্বকীয় অংশ ছিল সেই বিষয় তার জীবনের, তার রাজনৈতিক জীবনের বা তার কর্মজীবনের। তো এই বিষয়গুলো আলোচনা করা হলো। এখন যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে কুচুক কায়নারোজির সন্ধি নিয়ে।
যেটি প্রথম আব্দুল হামিদ থেকে শুরু করে অটোমান সাম্রাজ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সন্ধি। 1668 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত অটোমান সাম্রাজ্য ও রাশিয়ার মধ্যে টান টান যুদ্ধ চালায়, মানে টানা যুদ্ধ চলতে থাকে এবং দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একটু খেয়াল করে দেখি, 1768 থেকে 1774 আমরা দেখতে পাই যে 1668 থেকে 1768 অর্থাৎ 100 বছর, প্রায় 100 বছরের পার করে আরো 14 বছর বা প্রায় আরো 5-6 বছর, সরি, তো 100 প্লাস বা 100 প্লাস 105 বা 106 বছর পর্যন্ত এই টানা যুদ্ধ চলে হচ্ছে অটোমান সাম্রাজ্যের সাথে এবং রাশিয়ার মধ্যে। তো এই দুই পক্ষ থেকে নিষ্কৃতি লাভের জন্য, এই দুই পক্ষের যুদ্ধ থেকে নিষ্কৃতি লাভের জন্য 1774 খ্রিস্টাব্দে অটোমান সুলতান ও রাশিয়ার জারিনা ক্যাথরিনের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যাকেই বলা হচ্ছে কুচুক কায়নারোজির সন্ধি। এই সন্ধির ফলে ক্রিমিয়া রাশিয়ার পুনর্দখলে চলে আসে। এই সন্ধি তুরস্ক ও রাশিয়ার জন্য নীতি নির্ধারণকারী সন্ধি হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তো কুচুক কায়নারোজির সন্ধি সম্পর্কে যদি একটু বলি, তাহলে বলতে হয় যে 1774 খ্রিস্টাব্দে শুরুতে তুর্কি প্রধানমন্ত্রী মুহসিন জাদা, আবার বলছি তুর্কি প্রধানমন্ত্রী মুহসিন জাদা 25,000 সৈন্য নিয়ে সুমলা থেকে কানাল তীরবর্তী হিসাবর নামক স্থান দিয়ে যাত্রা করেন। তো জেনারেল সাওরাভে ওই অঞ্চলে রাশিয়ার সেনাপতি ছিলেন সাওরাভে। তো এই সারাওভে তো অগ্রসর হয়ে কোজলুদার, আবার বলছি কোজলুদার নামক স্থানে মুহসিন জাদার সম্মুখীন হন। যুদ্ধে তুর্কি বাহিনী সম্পূর্ণরূপে বিপর্যস্ত এবং বিধ্বস্ত হয়। তো মুহসিন জাদা মাত্র 8,000 সৈন্য নিয়ে সুমলা দুর্গ ফিরে আসেন এবং বিজয়ী সারাভ সুমলা অবরোধ করেন এবং এই রাজধানীর সাথে মুহসিন জাদার সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তো মুহসিন জাদা নিরুপায় হয়ে সারাভতে নিকট শান্তি প্রস্তাব দেন এবং সারাভতা তা প্রত্যাখ্যান করে শান্তি বৈঠকের পাল্টা প্রস্তাব দেন। এতে প্রধানমন্ত্রী সুলতানের নিকট থেকে অনুমতি নিয়ে 1778 খ্রিস্টাব্দে 16 জুলাই কুচুক কায়নারোজি নামক গ্রামে বৈঠক শুরু করেন। মাত্র 7 ঘন্টা আলোচনার পর, আবার বলছি মাত্র 7 ঘন্টা আলোচনার পর কুচুক কায়নারোজি সন্ধি সম্পাদিত হয়। সন্ধি করার জন্য কুচুক কায়নারোজির মতো একটি সাধারণ গ্রামকে নির্ধারণ করা হয়েছিল, কারণ এখানে রাশিয়ার বিখ্যাত সেনাপতি ওয়েজম্যান কিছুদিন পূর্বে তুর্কিদের হাতে প্রাণ হারান সম্মানজনক হিসেবে। তো মানে সম্মানজনকের কারণে, সম্মান প্রদর্শনের কারণে এই কুচুক কায়নারোজিকে বেছে নেওয়া হয়। 17 তারিখে সন্ধিপত্র সম্পাদিত হলেও ক্রুথের অপমানজনক সন্ধির প্রতিশোধ স্বরূপ পুত সন্ধির বার্ষিকীতে 21 জুলাই রাশিয়ার সেনাপতি কাউ জুলিয়ান সন্ধিতে পালা করেন এবং কুচুক কায়নারোজি সন্ধিতে সর্বমোট 28টি ধারা ছিল, যেটা আমরা আগেও জানি, একটু আগে বলেছি। এর গুরুত্বপূর্ণ ধারাগুলো তুলে ধরা হলো। 28টি ধারা ছিল হচ্ছে প্রকাশ্য এবং 2টি গোপনীয় ধারা ছিল। তো বলতেছি যে 28টি প্রকাশ্য ধারার মধ্যে কি ছিল? কুথান, ক্রিমিয়া, বারদাও ও নিপার মধ্যবর্তী, আবার বলছি কুথান, ক্রিমিয়া, বারদাও, নিপার নদীর মধ্যবর্তী এলাকা, বুক ও নিস্তার নদীর মধ্যবর্তী অঞ্চল সহ পোল্যান্ডের সীমা পর্যন্ত তাতার এলাকায় তাতারগণ কর্তৃক নির্বাচিত চেঙ্গিস খানের বংশধরদের অধীনে স্বাধীন তাতার রাজ্য প্রতিষ্ঠিত হবে। নবগঠিত রাজ্য হতে রাশিয়া, মানে নবগঠিত নতুন যে রাজ্যটা গঠন হবে, সেখানে রাশিয়া ক্রিমিয়ার কার্ড ও ইয়েনিলকেল দুর্গ এবং আজো শহর এবং কিলবার্ন নগর লাভ করবে। তো কারবাতাস এলাকা রাশিয়াকে দিয়ে দেওয়া হবে। পরবর্তী যে ধারাটি ছিল সেটি হচ্ছে রাশিয়া জর্জিয়া মিনগ্লেলিয়া তে এই সুলতানের আধিপত্য স্বীকার করবে, অর্থাৎ রাশিয়াতে, জর্জিয়া এবং মিলগেনিয়াতে সুলতানের আধিপত্য থাকতে হবে। রাশিয়ান সৈন্য তুরস্কের বিস্তীর্ণ এলাকা দখল করলেও ইউরোপীয় অঞ্চল আজোভ, কিলবার্ট, কাচ, ইয়েনিকেল ও সারবাতাস মাত্র দখলে রেখে অবশিষ্ট এলাকা হতে রাশিয়া সৈন্য প্রত্যাহার করবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, আবার বলছি ইউরোপীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সৈন্য মোতায়েন থাকবে, বাকিগুলোতে আস্তে আস্তে সৈন্য প্রত্যাহার করা হবে।
চতুর্থ যে ধারাটি ছিল সেটা হচ্ছে ওয়ালাচিয়া ও মালদোভিয়া পুনরায় সুলতানের অধীনে যাবে। উক্ত অঞ্চলে খ্রিস্টান প্রজাবৃন্দ যেসব অপরাধমূলক কাজ করেছিল সুলতান তাদের অপরাধ সাধারণভাবে ক্ষমা করবেন। অর্থাৎ এখানে যেহেতু সন্ধি, যেহেতু প্রতিহিংসামূলক কোনো সিদ্ধান্তে তারা যাননি। তো ভ্যালেটার বেওলকে নাসপথের ধারে একটি সাধারণ গির্জা নির্মাণের জন্য সুলতান অনুমতি প্রদান করেন এবং সেখানে খ্রিস্টানগণ গ্রিক পদ্ধতিতে ধর্মচর্চা করবেন। এখানে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট স্থানে মানে কি বলে এটাকে, যে খ্রিস্টানদের জন্য আলাদা একটি সাধারণ গির্জা নির্মাণেরও কিন্তু সুলতান অনুমতি দিলেন। 6 নম্বর পয়েন্ট যেটা, সেটা বলছি যে রাশিয়ার সব খ্রিস্টান প্রজাকে জেরুজালেমে তীর্থযাত্রা করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। অর্থাৎ রাশিয়ার সব খ্রিস্টান প্রজাকে, জেরুজালেম তো আমরা তো জানি যে একাধিক ধর্মীয় স্থান, খুব গুরুত্বপূর্ণ স্থান বলে বিবেচিত, যেহেতু সেখানে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল সেখানে। তো এখানে দেখা যাচ্ছে যে জেরুজালেম যেহেতু খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, সকল ধর্মের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্থান মোটামুটি। তো এইখানে বলা হচ্ছে যে এইখানেও কিন্তু পূর্ণ স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে, কাদেরকে? খ্রিস্টান প্রজাদেরকে। তো উভয় সাম্রাজ্যের বাণিজ্য তরীগুলো উভয় সাম্রাজ্যের জলসীমার মধ্যে অবাধ বাণিজ্য করতে পারবে, অর্থাৎ কোন রকমের কোনো বাধ্যবাধকতা থাকবে না, উভয় জলসীমায় তারা ব্যবহার করতে পারবে। সুলতানের সাম্রাজ্যের সেখানে প্রয়োজন মনে করবে, সুলতানের সাম্রাজ্যের সেখানে প্রয়োজন মনে করে রাশিয়া সেখানে কনসাল নিযুক্ত করতে পারবেন, কিন্তু সুলতান সেরূপ করতে পারবেন না। অর্থাৎ বলা হচ্ছে যে রাশিয়ার যে কোনো রাশিয়া সুলতানের সাম্রাজ্যের যে কোনো জায়গায় কনসাল নিযুক্ত করতে পারবেন, কিন্তু সুলতান কিন্তু রাশিয়ার যে কোনো জায়গায় কনসাল নিযুক্ত করতে পারবেন না। এখানে কিন্তু একটা শর্ত জুড়ে দিল। তো দুই শক্তির স্বীয় সাম্রাজ্যের মধ্যে অবাধে উশান পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে এবং সুলতান রাশিয়ার নরপতিকে পাদিশাহ হিসেবে স্বীকার করবেন এবং রাজধানীতে একজন রাশিয়ান মন্ত্রীকে রেসিডেন্ট হিসেবে অবস্থানের অনুমতি দিতে বাধ্য থাকবে। তো 12 নম্বর পয়েন্ট যেটা বলছে যে কুচুক কায়নারোজের সন্ধির পূর্বে সুলতান ও রাশিয়ার মাঝে, আবার বলছে সুলতান এবং রাশিয়ার যত সন্ধি সম্পাদিত হয়েছে তাদের মধ্যে 17 খ্রিস্টাব্দের যে সন্ধি ব্যতি রেখে সব সন্ধিপত্র উভয় শক্তি হিসেবে বাতিল বলে উভয় শক্তি বিবেচনা করবে। এবং 12 নম্বর পয়েন্ট যেটা 28টি প্রকাশ্য ধারা ব্যতি রেখে এবং ও বাকি যে দুটি ধারা সেটি উক্ত চুক্তিপত্রে সংযোজিত হবে। এবার আসি ইউরোপের ইতিহাসে কুচুক কায়নারোজের সন্ধির গুরুত্বটাই বাকি ছিল। কুচুক কায়নারোজের সন্ধির